আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব রাষ্ট্রীয় প্রটোকলে ঈদুল আজহার আগের দিন বাংলাদেশ ত্যাগ করেছেন ফ্রান্সের উদ্দেশ্যে। ওনার সফর সঙ্গী হিসেবে রয়েছেন লামিয়া মোর্শেদ নামক এই গ্রামীণ ব্যাংকের এক ভদ্রমহিলা। উনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, এছাড়া অন্যান্যরা তো রয়েছেন। তো মিস্টার ইউনূস সাহেব রাষ্ট্রীয় খরচে সম্ভবত উনি এই সফরটা সম্পন্ন করছেন, যেহেতু 1 বছর পর্যন্ত ওনার এই এসএসএফ সহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ব্যবস্থা আইনেই বলা আছে। সেই হিসাবে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে, বর্তমানে গণতান্ত্রিক যে সরকার রয়েছে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকার, সেটা আইনিভাবেই তার সুরক্ষা দিয়ে যাচ্ছে। তো মিস্টার ইউনূস সাহেব যে বাংলাদেশি অর্থে হোটেলে থাকছেন, কিছু আওয়ামী প্রোপাগান্ডুয়ারা বলতে চাচ্ছে যে উনি নাকি 40 লক্ষ টাকা মূল্যের একটা হোটেলে থাকছেন। এটা যদি সত্যি হয়ে থাকে, কতটা দুঃখ এবং গভীর পরিতাপের বিষয় যে একটা হতদরিদ্র দেশের মানুষ এভাবে বিলাসী একটা হোটেলে থাকতে পারে। এটা শোনার পর আমি নিজেই কিছুটা হতভম্ব হয়ে গেছি। যদিও আমাদের শব্দ বা আমরা যে সোশ্যাল মিডিয়ার ছোটোখাটো অ্যাক্টিভিস্ট হলেও আমাদের বক্তব্য তো ওনার কান পর্যন্ত পৌঁছাবে না, কারণ উনি আমাদের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে বসে থাকেন না। উনি ইউটিউব ফেসবুক স্ক্রলিং করার সময় ওনার নেই। উনি ওনার সোশ্যাল বিজনেস নিয়ে উনি বিশ্বব্যাপী ঘুরছেন, যেটা ওনাকে খ্যাতি, যশ, নোবেল প্রাইজ সব কিছু পাইয়ে দিয়েছেন। সেই খ্যাতি যশের উপর ছড়ে উনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত হয়েছেন। স্বচ্ছতার খাতিরেই কিন্তু ওনাকে এই সমস্ত বিষয়ে গভীরভাবে ওনার অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো লক্ষ্য রাখতে হবে। এ সমস্ত বিতর্কিত শব্দ যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে, কেউ যদি পারেন ওনার কানে পৌঁছে দেবেন। উনি যাতে বিবৃতি দেয়, বা এখনকার পৃথিবীতে সোশ্যাল মিডিয়া, এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউবে ওনার যে বিভিন্ন সোশ্যাল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো থেকে বিবৃতি দেওয়া যেতে পারে। আসলে কি উনি 40 লক্ষ টাকার হোটেলে থাকছেন কি না? কারণ উনি যে হোটেলে থাকেন সে হোটেলের কিন্তু বিলের যে রসিদ সেটা পাওয়া যাবে যদি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, অথবা উনি যদি ব্যক্তিগতভাবে সেটা পরিশোধ করেন। এগুলোর সবগুলো বের করা এত কঠিন বিষয় না। বিষয়টা হচ্ছে আন্তরিকতার বিষয়। যে দেশের মেয়েরা দুমুঠো অন্নের জন্য দৌলদিয়া পল্লীতে সম্ভ্রম বিক্রি করে, যে দেশের মেয়েরা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন পতিতালয়ে বিক্রি হয়ে যায়, যে দেশের মেয়েরা দুই মুঠো অন্নের জন্য মিডল ইস্টের দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এ সমস্ত দেশে গৃহপরিচারিকার কাজ করে এবং সেই সমস্ত বাসায় নির্জনে তাদের উপর অমানবিক নির্যাতন হয়, বর্ষণ হয়, এই সমস্ত দেশের যে সমস্ত শাসকরা আসবে তাদেরকে কিন্তু এই সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে। যদিও এই পৃথিবীতে কেউ কারোর জন্য ভাবে না। মিডল ইস্টের যে সমস্ত বাংলাদেশি মেয়েরা বিভিন্ন বাসা বাড়িতে পরিচারিকার কাজ করে, তারা কিভাবে ওই পরিবারের পুরুষ, ছেলে বা ওই পরিবারের জামাতা সবার দ্বারা কিভাবে লোকচক্ষুর অন্তরালে বর্ষণের শিকার হচ্ছে, সে আর্তনাদ শোনার মতো এদেশে কি কেউ নেই? এভাবে কিন্তু একসময় আওয়াজ তুলতে তুলতে সে আওয়াজ কিন্তু বিস্ফোরিত হবে। এই বিস্ফোরিত শব্দ কিন্তু শুনে শেখ হাসিনা কিন্তু একবার পালিয়েছিল। শেখ হাসিনা তো একসময় 15 বছর 6 মাস বা 7 মাস এদেশের মানুষকে, গণতন্ত্রকে বর্ষণ করেছিল। সে যে একটা বিমান নিয়ে যেত, ওই যে পঙ্খিরাজ বিমান, ফিনল্যান্ডে নিয়ে বসেছিল কয়েক দিনের জন্য, কয়েক হাজার কোটি টাকার একটা বিমান, কয়েকশো লোক নিয়ে এসে বসে থাকতো। এদের হোটেল ভাড়া সব কিছু এদেশের রাষ্ট্রীয় খরচ থেকে দেওয়া হতো। যদিও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার আসার পর
আমাদের জিয়া পরিবারের সদস্য, আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার সুযোগ্য স্বামী, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এখন ক্ষমতায় রয়েছেন, মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান। উনি যদিও ওনার যে নিরাপত্তা রক্ষী অনেক কমিয়ে ফেলেছেন, গাড়ি বহর কমিয়েছেন রাষ্ট্রীয় খরচ কমানোর জন্য। যাদেরকে রাষ্ট্রীয় খরচে খাওয়াচ্ছেন সে অর্থ কমিয়েছেন। ওনার উচিত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিদ্যুৎ অফিস বলেন, তারপরে ব্যাংক পাড়া বলেন, তারপরে হসপিটাল বলেন, যে সমস্ত রাষ্ট্রীয় এই অতিথিয়ালয় রয়েছে, অতিথিদেরকে যাদের আপ্যায়ন করা হয়, সেখানে কিভাবে নয়সয় হচ্ছে, সচিবালয়ে কিভাবে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়, এগুলো কিন্তু ওনাকে, ওনার যে প্রধানমন্ত্রীর কার্যালয় উনি যেভাবে করেছেন, 850 টাকার এই দুপুরের লাঞ্চের বিল উনি 150 টাকা এনেছেন, এগুলো ওনাকে নজর দিতে হবে। এরা এদেশের মানুষের কষ্টার্জিত অর্থ যেন তেনভাবে ব্যয় করছে, আর এদেশের মানুষ তীর্থের কাকের মতো ঘুরছে মুক্তির আশায়, সুখ স্বাচ্ছন্দ্যের আশায়, কিন্তু সুখ তাদের জন্য মরীচিকা। যদি এটা কষ্টসাধ্য হবে তখন এরা খেপে উঠবে সবগুলো, কারণ এখান থেকে এ সমস্ত দুর্বৃত্তরা সবাই কমিশন পায়। বুঝতে পেরেছেন? তো মিস্টার ইউনূস সাহেব এই ফ্রান্সে গিয়েছেন। সাবেক বাংলাদেশের আওয়ামী লীগের একজন এমপি ছিল, উনিও নাকি ফ্রান্সে গিয়েছিলেন। উনি আওয়ামী লীগের এমপি। তো ফ্রান্সের ওরা হচ্ছে কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গদেরকে ওরা অত পছন্দ করে না। শ্বেতাঙ্গরা এরকমই, আপনারা জানেন। বিভিন্ন ফুটবল খেলার যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে কৃষ্ণাঙ্গদেরকে কিভাবে কটু বাক্য নিক্ষেপ করা হয়, কিভাবে এই শব্দবোমা নিক্ষেপ করা হয়, সেটা আপনারা জানেন। তারা কৃষ্ণাঙ্গদেরকে এমন মূল্য দেয় না। আমাদের দেশের বাংলাদেশের মানুষদেরকে মিডল ইস্টে মেসকিন বলা হয়। মিডল ইস্টের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশে পাকিস্তানিদেরকে আখু বলা হয়, ভাই। আমাদেরকে বলা হয় মেসকিন। পাকিস্তানিরা দেখতে একটু ফর্সা টাইপের, তো একটু শ্বেতাঙ্গ টাইপের, এ কারণে ওদেরকে ভাই বলে, আমাদেরকে বলে মেসকিন, গরিব। বুঝতে পেরেছেন? তো ওই ভদ্রলোক ফ্রান্সে গিয়েছিল, এক গ্রামের মেয়র তাকে সংবর্ধনা দিয়েছিল। ও কোনো রকমে সংবর্ধনা দিয়েছে, সে চেহারা দেখে বুঝতে পারছে আর কি বিরক্ত তারা। কারণ ওরা ওই সমস্ত এমপি টেমপি নিয়ে বসে থাকে না। ওরা জানে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সমস্ত এমপি টেমপি নির্বাচিত হয়, ওই যে ফেসবুক এমপি একজন ছিল না সিলেটের, এখন যে জেলে আছে, নাম কি, পর্দার অন্তরালে চলে গেছে, এখন নামও ভুলে গেছি, কত মনে রাখবো। সে বলেছিল প্রতি মাসে শেখ হাসিনা তাকে 3 কোটি টাকা দিত। ঠিক আছে? ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, ওই সমস্ত দেশে এমপিরা বাসা ভাড়াও দিতে পারে না ঠিক মতো। কথা বুঝতে পেরেছেন? কারণ ওরা চুরি করার জন্য আসে না, ওরা জব হিসেবে নেয়, আত্মমানবতার সেবায় কাজ করে ওরা চলে যায়। এরপরে নাকি ওইখানের যে আওয়ামী অফিসগুলো ছিল সেখান থেকে এক উপজেলার যে মেয়র, তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। সে উপজেলা মেয়র নাকি 3 মিনিটের জন্য সময় দিয়েছিল, তাও বিরক্ত। বুঝতে পারছেন? কারণ ওরা জানে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওইখানের মেয়রও হয়তো তার গরুর খামার আছে, ছাগলের ফার্ম আছে, বা মুরগির ফার্ম আছে। ছাগলের খামার থাকতে পারে, উটের খামার থাকতে পারে, ভেড়ার খামার থাকতে পারে। তারা কাজে ব্যস্ত থাকে, তারা ওইসব এমপি টেমপি নিয়ে বসে থাকে না। তাদের এমপি মন্ত্রীরা লোকচক্ষুর অন্তরালে জনতার জন্য কাজ করে। তাদের যে কৃষকরা রয়েছে তারাও কোটিপতি, বহুতল ভবনে থাকে, শত শত গরুর খামার, শত শত ছাগলের খামার, ভেড়ার খামার। এমপি টেমপি নিয়ে বসে থাকার ওদের সময় নেই। তো আওয়ামী লীগের ওই ভদ্রলোক বলছি আওয়ামী লীগের লোক তো ভদ্র হয় না, তারপরে বললাম আর কি কথার টানে। সে বলছিল
উপজেলার যে মেয়র সে অত গুরুত্ব দেয়নি। কথা বুঝতে পেরেছেন? ওরা ওই কাজকে গুরুত্ব দেয়। তো বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব ফ্রান্সের এই প্যারিসের যে নবনির্বাচিত মেয়র রয়েছেন এমানুয়েল গ্রিগোয়ার, ওনার সাথে আলোচনা করেছেন। তো ওনার আলোচনা তো ওনার স্ট্যান্ডার্ডে হবে, কারণ উনি তো আর বাংলাদেশের আওয়ামী লীগের এমপি ছিল না, তাই না? উনি তো গেলে কোনো দেশে রাষ্ট্রপতি না হলেও প্রধানমন্ত্রী না হলেও একজন মেয়র ওনাকে সাক্ষাৎ দিবেন। তো ওই আওয়ামী লীগের ওই ভদ্রলোক ওই মিস্টার ইউনূসের বসার স্টাইল, ফ্রান্সের যে মেয়রের বসার স্টাইল, এগুলো নিয়ে বিভিন্ন মুখরোচক আলোচনা করছিল আর কি, সময় ক্ষেপণ করা আর কি। বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়ায় ভিডিও না দিলে তো আবার রিচ কমে যায়, এ কারণে ভিডিও দেয়, ভিডিও দিয়ে দিয়ে রিচ কমায়। আর ইউনূসের বিরুদ্ধে কথা বলে তো কিছু ভিউ হয়, অর্থও পায়। এ পৃথিবীতে সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত, কারণ ওই ব্যক্তি প্রত্যাশা করেছিল শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা যেহেতু পালিয়ে গিয়েছিল, সে তো আসলে ওই গুপ্ত শেখ হাসিনা। বুঝতে পেরেছেন? কিন্তু ওই বিবেকের তাড়নায় দুই চারটা কথা বলে আর কি। এই কারণেই বলে, কারণ শেখ হাসিনার দুর্বৃত্ত ফরনে তো ধরা খেয়ে গেছে, তাই না? তার পক্ষে কথা বললে সমাজে মানুষ তার ভিডিও তো দেখবে না, দ্বিতীয়ত সম্মান করবে না, মানুষ থুথু দিবে, বলবে যে নিকৃষ্ট। এ কারণে মনে করেন ওই কথার খাতিরে বা নিজের বিবেকের তাড়নায় বা সমাজের যে এখন যে পরিস্থিতি, সেখানে মানুষের চাপে পড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুই চারটা কথা বলে আর কি। কিন্তু একসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু দীর্ঘজীবী হোক, নানান রকম স্লোগান দিয়ে টকশোর মধ্যে উথাল পাতাল কথাবার্তা বলতো। বুঝতে পেরেছেন? তো এই সমস্ত লোকজন ডক্টর ইউনূসের সমালোচনা করে। ডক্টর ইউনূসেরও উচিত, ডক্টর ইউনূস যেহেতু একজন ব্যক্তি, সেই মর্যাদার ব্যক্তি, ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, রাষ্ট্রপ্রধানকে নিয়েও আলোচনা হয়। আমাদের এই জিয়া পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান রামিসাকে দেখতে গিয়েছিল। ওই যে 8 বছরের শিশু যে বর্ষিত হয়েছিল, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছেটে ফেলা হয়েছিল, তাদের বাসায় গিয়েছিল, তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই অনেক রকমে মানুষ ওনাকে মানে ক্রিটিসাইজ করেছিল আর কি। উনি ওটাকে পাত্তা দেয়নি, লজ্জা পেয়েছে। গণতান্ত্রিক পরিবেশে লজ্জায় পাবে, আর এটা লজ্জিত হওয়ার বিষয় না, তার মধ্যে গ্রেটনেস দেখা গিয়েছে। তার মন্ত্রীরা সহকারে প্রাইম মিনিস্টার তারেক রহমান সহ ওরা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া কি, ভদ্রতার খাতিরে মুখ লুকানো আর কি। কারণ যেহেতু গণতান্ত্রিক পরিবারের একজন সদস্য, একটা মহান গণতান্ত্রিক পরিবারের সদস্য, তারা ওই, এটা তো শেখ হাসিনার সরকার না যে মানুষকে গুমু করে দিবে, খুনু করে দিবে। এই যে মিস্টার তারেক রহমানের যে এই আন্তরিকতা, মানুষের প্রতি সম্মান, মানুষ ক্রিটিসাইজ করলে যে তাকে আঘাত করতে হয় না, এই যে উদার্যতা, মহানুভবতা দেখিয়েছেন, এগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। দেশের মানুষকে যে উনি সম্মান করেন, তার গণতান্ত্রিক যে মূল্যবোধ, তার যে কটূক্তিকেও যে সম্মান করতে হয় বিরোধী পক্ষের, ওনাকে ভুয়া ভুয়া বলার পরও উনি যে ধৈর্যের সাথে সেটা নিতে পেরেছেন, এটা ওনার গ্রেটনেস। এটা ওনাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। এটা এভাবেই মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এভাবেই মানুষ টিকে থাকে তার সভ্যতার মাধ্যমে। মিস্টার তারেক রহমান যে সভ্যতা দেখিয়েছে, মানুষের প্রতি যে মর্যাদা দেখিয়েছে, গণতন্ত্রের প্রতি যে সম্মান দেখিয়েছে, দেশের মানুষের প্রতি যে তার যে আন্তরিকতা, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে, এটা ভবিষ্যতে বাংলাদেশের মানুষ মনে রাখবে, গণতন্ত্রকামীরাও মনে রাখবে। এটা কোনো ক্রিটিসাইজ না, গণতন্ত্রে এটাই চলে। একজন একজনকে ওই, এগুলো তো আপনারা জানেন, গণতন্ত্রে
গুম খুন চলে না, গণতন্ত্রে ক্রিটিসাইজ চলে। আর যে ক্রিটিসাইজ করবে তাকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। ওটাই মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব দেখিয়েছেন। আঘাত করেনি। ইচ্ছে করলে পুলিশকে ইশারা দিলে আঘাত করতে পারত।